দর্শক স্বাগত জানাচ্ছি একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছি আমি শফিক আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ আমাদের স্টুডিওতে কথা বলতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিশেষ করে এই বিজয়ের মাসে যিনি আমাদের দেশ স্বাধীন করার নায়ক, বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান, এবং এই 2024 জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম আমি বলবো যে তিনি ভূমিকা রেখেছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AKM মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই দর্শক আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের প্রায় 2000 মানুষের রক্তের বিনিময়ে যে অনিবার্য কারণেই দায়িত্ব নিতে হয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। সেই অন্তর্বর্তী সরকারের অন্যতম একজন উপদেষ্টা, যিনি একই সাথে প্রবীণ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল AF হাসান আরিফ, আজ বেলা 3টার পর তিনি ল্যাবিড হাসপাতালে তাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। এর আগে তিনি বাসায় অসুস্থ বোধ করলে তার পরিবারের সদস্যরা ল্যাবিড হাসপাতালে নিয়ে আসেন। আর এই শুক্রবার এই দিন আসলে বিকেল করে হঠাৎ করেই উপদেষ্টা হাসান আরিফের এরকম মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা যখন মিশর থেকে ঢাকায় ফিরে তিনি সাথেই ল্যাবিড হাসপাতালে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা সমবেদনা জানিয়েছেন, শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে হাসান আরিফের বয়স হয়েছিল 83 বছর। এবং মহান বিজয় দিবস উপলক্ষে গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন যে 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচনের কথা। যদিও পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের জুন মাসের মধ্যে। তবে এই নির্বাচন নিয়ে আমরা কথা বলবো অনুষ্ঠানের খানিকটা পরে। শুরুতে আমরা আসতে চাই আজকের অনুষ্ঠানে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম একজন অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারই সহকর্মী ছিলেন আইনাঙ্গনে সিনিয়র আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ। কেমন দেখেছেন, কেমন তার সাথে আপনার সম্পর্ক ছিল, মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, যদি আপনি শুরুতে একটু বিষয়টি বলেন। আমি বক্তব্যের প্রথমেই আমার সিনিয়র, আমার স্যার জনাব AF হাসান আরিফ সাহেবের প্রতি, তার বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তারকে বেহেশত নসিব করুক, এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার সমবেদনা প্রকাশ করছি। স্যারের সঙ্গে আমার খুব বেশি ঘনিষ্ঠতা ছিল সেটা বলা ঠিক হবে না, তবে আমরা যেহেতু একসাথেই প্র্যাকটিস করতাম এবং ওনার প্র্যাকটিসের দীর্ঘ সময়, ওনার প্র্যাকটিস আমারও প্র্যাকটিস, ওনার সাথে প্রায় 30 বছর ওনাকে আমি দেখেছি। আমি যখন হাইকোর্টে গেছি 30-32 বছর। আমার কাছে মনে হয়েছে উনি সম্পূর্ণভাবে একজন ভদ্রলোক। আইনজীবী হিসাবে ওনার প্রজ্ঞা সীমাহীন। উনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। আইনজীবী হিসাবেই তার পরিচয় এখানে প্রকৃষ্ট পরিচয়। 2 বার তিনি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন, একবার 111-এ আর একবার এই কিছুদিন আগে। আমার সম্পর্কে তার যে স্নেহ মমতা ছিল, মায়া ছিল, আমাকে কোথাও দেখলে পরেই এই গত 1 বছর, দাঁড়ান ফজলুর রহমান, আপনি এখনো বেঁচে আছেন, কেউ আপনাকে মারে নাই, ধরে নেয় নাই, এই সাহস আপনি কোথায় পান? আমি আপনার কথা শুনে যেমন আমি এনজয় করি, তেমনি খুব ভীত হই যে আপনি বেঁচে আছেন কি করে। এই কথাটা, এবং শেষ পর্যন্ত উনি একটা বললেন, আপনি তো একজন বিপ্লবী। মানুষ সারা জীবনের আশা ছেড়ে এইসব কথা কেউ বলতে পারে না। আপনি দেশে থেকে, উনি আমাকে বললেন, মানে আমাদের পুরানো বিল্ডিং যেটা
যেখানে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি যেখানে বসেন, ওই বিল্ডিং থেকে আমাদের আইনজীবী বিল্ডিংয়ের একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে দাঁড়াইয়া উনি আমাকে অনেকক্ষণ বললেন যে আপনি যে কথাগুলো বলছেন সেই কথার পরিপ্রেক্ষিতে মানুষের সাহস এবং সাহসিকতা মানুষকে নাড়া দিয়েছে, এবং এই জাতি নিশ্চয়ই আপনি কি বিশ্বাস করেন আপনার কথাগুলো বাস্তবায়িত হবে? এই কথাটা উনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি কেমন করে বললেন? তখনও হাসিনার পতন হয় নাই, যে হে আল্লাহ, শেখ হাসিনার পতনের আগে যাতে আমার মৃত্যু না হয়, এই কথাটা কেন বললেন আপনি? এটা কি আপনি মনে করেন পূর্ণ হবে? আমি বললাম এর বহু আগেই পূর্ণ হবে। আজকে ওনার মৃত্যু খবর শুনে আমার এই কথাটা বারবার মনে হচ্ছিল যে এই প্রশ্নটি আমাকে করছিলেন, আপনি কত ডিটারমিনেশন নিয়ে, কত আল্লাহর উপরে আস্থা থাকলে পরে এই কথাটা বলতে পারেন। আমি আজকে এখানে বসে প্রথমে আমার মনটা খারাপ হয়ে গেছে, বা উনি মৃত্যুবরণ করেছেন, হয়তো জাতিকে আরও উনি দেওয়ার ছিল। যাও আল্লাহ যার আয়ু জয় দিন রেখেছে, জীবনের চেয়েও মৃত্যু অনেক বেশি সত্য। জন্ম নাও হতে পারত, ঔষধ দিয়ে ঠেকানো যেত, কিন্তু মৃত্যু কোনো ওষুধেই ঠেকবে না। কাজে জন্মের চেয়ে মৃত্যু সত্য, সেই মৃত্যুর সত্যের প্রতি তিনি চলে গেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি আসবো আপনার কাছে আলোচনায়। আপনি তো শিক্ষকতা করছেন অধ্যাপক হিসেবে ডক্টর এ কে মাজহারুল ইসলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আপনারা জুলাই আগস্টের যে আন্দোলন করেছেন সেখানে আপনার অনেক ছাত্র, অনেক সহকর্মীরা আহত হয়েছেন, কিন্তু বিশেষ করে আপনার ছাত্রদেরকে হারিয়েছেন আপনি। এবং সেই হারানো ছাত্রদের রক্তের বিনিময়ে যারা আপনারা আহত হয়েছিলেন সেই সময়, তাদের বিনিময়ে আমি বলবো যে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই সরকারের অন্যতম একজন প্রবীণ আইনজীবী হাসান আরিফ, তার মৃত্যু হয়েছে। যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন, হাসান আরিফের এই মৃত্যুতে আপনাদের সেই আকাঙ্ক্ষার কোনো ধরনের কোনো ভাটা পড়বে? অনেক ধন্যবাদ। এবং ৭১-এর দর্শক মণ্ডলী, আমার সহ আলোচক, সিনিয়র আইনজীবী, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আসলে খুবই ভারাক্রান্ত হৃদয়েই বলছি যে এই একটি মৃত্যু তো অনিবার্য, কিন্তু মৃত্যু তো কাম্য নয়। আমরা বলি মৃত্যু বরণ করেছেন, মৃত্যু খুব যে কেউ বরণ করে তা আসলে করে না কেউ। মৃত্যু আসলে গ্রহণ, মানে মৃত্যু এসে যায় এবং মানুষ মৃত্যু মুখে পতিত হয়, অবধারিতভাবে আসে। সো সেটাই হয়েছে। ওনার বয়স হয়েছিল, আমি তো ওনার সাথে সরাসরি কাজ করিনি, কিন্তু আমি যতটুকু আমার ঘনিষ্ঠ কয়েকজন কাজ করেছে তার সাথে অনেকদিন থেকে, তো আমি সে থেকে জেনেছি যে ওনার মতো একটা ভদ্রলোক আইন অঙ্গনে বা তথা আমাদের দেশে তো ভদ্রলোকের সংখ্যা যে খুব বেশি আছে বলতে পারি না ফ্র্যাঙ্কলি। তো উনি নিতান্তই ভদ্রলোক ছিলেন এবং আইনের একটা কন্ট্রিবিউটর ছিলেন এই অঙ্গনে। এবং উনি কিন্তু দেখেন সঙ্গত কারণে দুইবার অ্যাডভাইজার হয়েছেন এবং উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। সুতরাং জাতীয় তার যে প্রজ্ঞা, সেটার একটা মর্যাদা দিয়েছে এবং আমি মনে করি তিনি সফল একজন ব্যক্তি এবং তার মৃত্যু হয়েছে এবং এটা তো এই শোক আমরা বহন করব। আপনি যেটা বলছিলেন যে তাতে এই অন্তর্বর্তী সরকারের, অফকোর্স ওনার মতো একজন ফিগার, স্টেচার, ওনার মৃত্যু হয়েছে, এটা তো একটা বিরাট দক্ষতা, হ্যাঁ, সেটা এবং অভিজ্ঞতা, সেটা তো একটা রিপ্লেস করা যায় না। আসলে কেউ কাউকে রিপ্লেস করতে পারে না, যে সেটা যেরকম সত্যি, আবার এটাও সত্যি যে কেউ অবধারিত নয় পৃথিবীতে। আমরা মনে করি বটে যে আমি না থাকলে সব শেষ হয়ে যাবে হয়তো, বা কেউ না থাকলে পরে, আসলে সেটা হয় না। আসলে শূন্যস্থান পূরণ হয়ে যায়, এটাই প্রকৃতির নিয়ম। এবং আমি নিশ্চিত যে আরেকজন এখানে দায়িত্ব নেবেন এবং তার দায়িত্ব পালন করবেন, কিন্তু হাসান আরিফকে তো আমরা পাবো না। নিশ্চয়ই তারা নতুন যিনি আসবেন হাসান আরিফের জায়গায় তার মতো দক্ষ, জি, আমরা তো সেটাই প্রত্যাশা করি। এবং আপনাদের জুলাই আগস্টের যে আন্দোলনের আপনারা যারা ভূমিকা রেখেছিলেন, তাদের সেই স্পিরিটটাকে ধারণ করবে এবং সেই ধারণ করার মধ্য দিয়ে আসলে যারা এই জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছেন, যারা আহত আছেন, চিকিৎসাধীন আছেন হাসপাতালে, তারা তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন অফকোর্স সেটাই আমরা প্রত্যাশা করি, যে এই স্পিরিটের একজন আসবেন যিনি
এই এই নেতৃত্ব দিবেন, এবং এই একটা 3-4টা মন্ত্রণালয় তো থাকে, এবং উনি নিজে 2-3টা মন্ত্রণালয় ছিলেন, সেই দায়িত্ব আরেকজন পালন। আপনার কাছে ফিরবো আসলে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন আপনি অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি নিজে যেহেতু বিএনপির রাজনীতির সাথে একেবারে কেন্দ্রীয় নেতা হিসেবে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আপনি সংসদ সদস্য ছিলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে বলেছেন যে যেটি আপনাদের দাবি ছিল দীর্ঘ 15.5 বছরের, অর্থাৎ 2008 সালের নির্বাচনের পর থেকেই, যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আপনারা করে আসছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 25 সালের শেষ নাগাদ অথবা 26 সালের প্রথমার্ধে, অর্থাৎ সর্বোচ্চ সেটি জুন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত। আমার প্রশ্ন যে এই কথায় আপনারা কতটুকু আশ্বস্ত হলেন, এটি আগে প্রথম আপনি যদি উত্তরটা দেন, তাহলে দ্বিতীয় প্রশ্নে আমরা আসব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটি বাংলাদেশের এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইলেকশন কবে। যদিও ইলেকশনের কথা শুনলে যারা এখন সরকারে আছে তাদের মুখটা কালো হয়ে যায়, একটু বিমর্ষ হয়ে যায় তাদের মুখটা। আমি মনে করি ইউনূস সাহেব, আমি সবসময় বলি 10 জন প্রধানমন্ত্রীকে একত্র করলে যতটুকু উঁচু হবে তার চেয়ে উঁচু ইউনূস সাহেব। কিন্তু উনাকে কোন এই রোগে পাইলো যে দীর্ঘদিন বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে হবে, এটা আমার মাথায় আসে না। আর উনি যাদের দ্বারা গেরাউট হয়েছেন, আমি এখন এই কথাগুলা বলবই, গেরাউট হয়েছেন উনি, উনার কথায় এই গেরাউটা হয়েছেন উনি, যিনি বলেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং যেদিন ছাত্ররা বলবে সেদিন চলে যাব। অথবা জাতিসংঘে গিয়ে একটা ছেলেকে দেখিয়ে বলেন ও হইল বাংলাদেশের এই সরকার হটানোর মূল মাস্টার মাইন্ড। জাতিসংঘে সেই শব্দটা কিন্তু তিনি বলেছেন যে এটা সমন্বয়ক হিসেবে, কিন্তু তিনি মূল সমন্বয় করেছেন। মাস্টার মাইন্ড আমরা যে অর্থে ব্যবহার করি সেটি কিন্তু পরে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আমি দিয়েছে। এই কথাটা যদি আপনি বলেন, তা আমি আমার বাড়ি হইলো বাইটটা দেশ হাওড়ের অঞ্চলে। হাওড় অঞ্চলে একটা কথা আছে, আইলরে বাই কলির কাল, ছাগলে চাটে বাঘের গাল। এই কথাগুলা বললেন না, জাতিসংঘে কথাটা বলছে, জাতিসংঘের একটা সাইড মিটিংয়ে এই কথাটা উনি বললেন। যা হোক, কেন বললেন তা জানি না। একটা কথা আছে, বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ইউনূস সাহেবের সময় এই ঘটনাগুলো আমরা প্রকৃষ্টভাবে লক্ষ্য করছি। আমি ওনার প্রতি সেলিউট জানাই বলছি। উনি অনেক বড় মাপের সুসন্তান বাংলার। মুসলমানদের মধ্যে এই সুসন্তান কবে আসবে আর আমি জানি না, কিন্তু উনি যেখানে বসে আছেন সূর্য তার চেয়ে তার বালুর তাপ অনেক বেশি। উনি বললেন 25 সনের ডিসেম্বর মাসে অথবা 26 সনের প্রথমার্ধে ইলেকশন হবে। সঙ্গে সঙ্গে আরেকজন উনার পিআরও বোধহয় না প্রেস সচিব উনি বলে ফেললেন যে না, এটা আরো ওই ধরেন যা জুন মাসের 26 জুনে গিয়ে ইলেকশনটা হবে। এই কথাটা উনি বলতে পারেন কিনা, এই কথাটা বলার পরে উনার চাকরি থাকা উচিত কিনা, অথবা ওনার যদি চাকরি থাকে তাহলে আমি মনে করব কিনা যে ইউনূস সাহেবের চেয়েও তার গুরুত্ব অনেক বেশি এই দেশে। আমি মনে করলে এটা অপরাধ হবে কিনা। আমি বারবার বলতেছি, কর্মীর চেয়ে কর্মচারীর মূল্যায়ন বেশি হওয়া উচিত না বাংলাদেশে যা হচ্ছে। মনিবের চেয়ে চাকরের দাম বেশি হওয়া উচিত না। মনিব হইল দেশের জনগণ, চাকর হইল কর্মচারীরা। উনি সিনিয়র সচিব হোক, হি ইজ এ সার্ভেন্ট। উনি প্রেস সচিব হোক, হি ইজ এ সার্ভেন্ট। ওনার যদি পলিটিক্স করার ইচ্ছা থাকে, আমি বারবার বলছি উনি চাকরিটা ছাইরা উনি পলিটিক্স এই ইউনূস সাহেবের পক্ষে আসুক, অথবা নাগরিক কমিটির পক্ষে আসুক। ইলেকশনটা কি হবে না হবে, আমি এখনো আমার দলের মতো করে কথা বলছি। আমার নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের মতোই আমি মনে করছি, যেহেতু এখানে কোনো রোড ম্যাপ দেওয়া হয় নাই, সুস্পষ্টভাবে যেহেতু কবে কি হবে সব কিছু বলা হয় নাই, কাজে শুধু ওই মাসে আমি ইলেকশন করব আর তার প্রাইভেট সেক্রেটারি বলে দিল, তার প্রেস সেক্রেটারি বলে দিল অমুক মাসে হবে। আর উনি যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সবচেয়ে বেশি এই যে পোলাপানগুলা,
বাংলাদেশের নাবালক ছেলে পেলেগুলা যে দলটা করছে, এটা কি নাম, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইসব ছেলে পেলেগুলা কি বলে দিল বক্তৃতা করে, অথবা নাগরিক কমিটির আহ্বায়ক বোধহয় একটা লোক, কি নাম তার, আমি জীবনে তাকে কোনদিন পলিটিক্স দেখছি বলে আমার মনে হয় না, হয়তো ওনারা লুকায়িত ছিলেন আল্লাহর আশ্রয়, আন্দোলনে ছিলেন তারা, বৈষম্য আন্দোলনে 1 মাসের আন্দোলন, কোন আন্দোলন না, 1 মাসের আন্দোলন। কিন্তু এটা তো আমরা এটাও বলছি যে 15.5 বছরের পুঞ্জীবিত ক্ষোভ এবং ছাত্রদের বৈষম্য, আপনাকে এটা পরে বলবো। 1 মাসের আন্দোলনটা এটা কোনো আন্দোলন, ইট ইজ নট এ আন্দোলন। আমি আপনাকে আবারও বলবো, এই কথাগুলো অনেকবার বলছি, বীজ ফলাইছে এই দেশের জনগণ, এবং জনগণের কামলা ছিল বিএনপি, মূলত বড় কামলা, চারা লাগাইছে বিএনপি বিরোধী দল, খেতে রোয়া লাগাইছে বিরোধী দল, হালিবাজ দিছে বিরোধী দল, সার দিছে বিরোধী দল, দিছে 15 বছর যাবৎ দিছে। ধানটা পাকার পরে আমাদের হাওর অঞ্চলে, উনি যেহেতু সিলেট বিশ্ববিদ্যালয়ে আছেন উনি বলতে পারবেন, আমাদের হাওর অঞ্চলে গোপালগঞ্জ থেকে, ওই সানপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে দাওয়াল আসে ধান কাটার জন্য। হ্যাঁ, ধান কাটার জন্য দাওয়াল আইসে, ধান কাটে যদি বলে আমি যেহেতু ধান কাটছি সব ধান আমি নিয়ে নিব, না সেটা, এটা তো কোনো বিচারের কথা না, সেটা তারা বলছে না, বলছে যে ছাত্র জনতার কথাগুলো বলছে যে যারা আমি খুব দুঃখ পাইছি, কষ্ট পাইছি। ঠিক আছে, একটা ছেলে বলছে যে যারা হাসিনা এবং তার দলের বিচারের আগে, বিচার বলতে তারা কি বুঝে, ইলেকশন চায়, তারা হলো গণশত্রু। আচ্ছা, আসবো আপনার কাছে আলোচনায়, যে এই যে বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চায় তারা দেশের গণশত্রু, এই যে নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই নির্বাচনে আপনি যেহেতু রাজনীতিক পর্যবেক্ষণ করে, রাজনীতি সবসময় পর্যবেক্ষণ করছেন, লেখালেখি করেন, শিক্ষক হিসেবে সেই রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ দেখেন আপনি, যে অবস্থায় এখন আওয়ামী লীগ আছে? ফ্র্যাঙ্কলি আমি খুব কোনো সুযোগ দেখি না। এইখানে যেটা ধরেন, এই একটা রেজিম, যেই রেজিমের ব্যাপারে এত একটা ধরেন মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, এত একটা মানুষের বিক্ষোভ তৈরি হয়েছে, এত পুঞ্জীভূত, যেগুলি রাজনীতিবিদদের ভাষায় তো আর আমরা বলছি না গুম খুম, এই যে সমস্ত এইগুলি না বলেও বলা যায় যে একটা অসম্ভব একটা মানে শ্বাসরুদ্ধকর একটা অবস্থা তৈরি হয়েছিল। তো সেইখান থেকে যখন এই আন্দোলনের মাধ্যমে একটা মুক্তি ঘটলো, এবং যখন একটা বাংলাদেশ আমরা পেলাম, যেখানে আমাদের অনেক আশা এবং অনেক প্রত্যাশা নিয়ে আমরা এই দেশটার দিকে তাকিয়ে আছি, যে একটা সুন্দর একটা সাম্যের দেশ আমরা এখন পাবো, যেইটা যে বৈষম্য বিরোধী শব্দটা, এটা কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, যে বৈষম্য বিরোধীর স্পিরিট নিয়েই কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এবং সেই বৈষম্যের কোন বৈষম্য, এটা আমাদের দেশের সাধারণ মানুষের অধিকার, আমাদের ধরেন কৃষক জনতার সকলের অধিকারের এই যে বিরাট একটা এলিট শ্রেণী তৈরি হয়েছিল, সেই যে বৈষম্য, সেই বৈষম্য থেকে একটা মুক্তির সময় কিন্তু আমরা স্বপ্ন দেখি। তো এখন ধরেন ইলেকশনের ছাড়া তো অন্য কোনো রাস্তা নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার একমাত্র বিষয় হচ্ছে যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে, এবং সেই ম্যান্ডেট নিয়েই কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা বলছি, তারা কাজ করছে। এখন ইলেকশনের টাইম ফ্রেম, এখন একটা প্রথমে বলা হয়েছিল সংস্কার আগে হবে, তারপরে নির্বাচন হবে, তারপর কিন্তু সেখান থেকে শিফট হয়েছে, বলা হয়েছে সংস্কার এবং নির্বাচন পাশাপাশি হবে, চলতে থাকবে। নির্বাচন তো আর বললে আপনি আজকে বললে কালকে করতে পারছেন না, এটা তো প্রস্তুতি লাগবে। নির্বাচন কমিশনকে গঠন করতে হবে, যেটা অলরেডি হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, এবং নির্বাচনের একটা পরিবেশ সেরকম একটা, যেটা অনেক দিন থেকে নির্বাচন নিশ্চয়ই 14, 18 বা 24 সালে সেই নির্বাচন তো হবে না। এখন তো একটা সুন্দর নির্বাচনের প্রত্যাশা, তো সেটা করতে হলে তো কাজ করতে হবে। তো সেইটার কাজ শুরু হয়েছে, এবং একটা টাইম ফ্রেম যেটা প্রফেসর ইউনূস বলেছিলেন, ওনার প্রেস সেক্রেটারি রেফারেন্স তো বারবার আসছে, ওনারা প্রথমে বলেছিলেন যে নির্বাচন হবে, একটা সেই ঘোষণাটা প্রধান উপদেষ্টার কাছ থেকে আসবে, অন্যরা কে কি বললো সেটা ম্যাটার করে না। তো সেটা এসছে যে একটা নির্বাচন হবে, এবং আমাদের দেশের আপনার মানে ইকোলজিটাও চিন্তা করতে হবে, ওয়েদারটা। আপনি এই বর্ষাকালে যদি নির্বাচন দেন, আপনি ওখানে প্রচুর জায়গায় এই ব্যালট বাক্স নিয়ে আপনি যেতে পারবেন না। এত একটা, আমি তো হাওড় অঞ্চলের কথা জানি, অন্যান্য অঞ্চলেও আছে দুর্গম অঞ্চল, যেখানে নির্বাচন একটা শীতকালে হলে ভালো, যেখানে সবসময় একটা যেতে পারবে লোকজন, একটা উৎসব মুহূর্ত পরিবেশে যে নির্বাচন করবে। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটা, এইটা সব দিক থেকে একটা ফিজিবল টাইম হয় আর কি। এখন এই টাইমটাকে আরো বাড়িয়ে সামনে নিয়ে বর্ষার মধ্যে একটা নির্বাচন করাটা প্র্যাকটিক্যালি খুব একটা মানে
এটা এটা মানুষের প্র্যাকটিক্যালি জন্য আসলে যাওয়া, ভোট কেন্দ্রে যাওয়া, প্রচারণা করা, প্রার্থী, ভোটার সবারই জন্য এক ধরনের একটা পরিবেশ লাগে। সেই পরিবেশে শীতকালটা একটা ফিজিবল হয়, এটা ফিজিবল হয়। এবং আমাদের দেশে নির্বাচনের যদি আপনি দেখেন তাহলে এই শীতকালটাকেই বেছে নেওয়া হয় সাধারণত। তো এখন আমি মনে করি যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে এটা উনি বলেছে জুলাইয়ের মধ্যে, এটা মিন করে না যে জুলাই করতে হবে, এটা জানুয়ারিতে, জানুয়ারি ও জুলাইয়ের মধ্যেই তো পড়ছে। সুতরাং আমি মনে করি যে আমরা এখন নির্বাচন তো অফকোর্স আমাদের একটা বড় এজেন্ডা, সংস্কারও একটা এজেন্ডা। সুতরাং এই দুইটা পাশাপাশি চললে পরে এবং সময় মতো যেটা একটা নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেখানে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, আমি মনে করি যে এই সরকারের কাছে সেটাই আমাদের প্রত্যাশা এবং সেটা পূর্ণ হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আমাদের প্রত্যাশাটা যদি আকাশচুম্বী হয় এবং আমরা যদি মনে করি যে আমাদের সব ডিএনএ চেঞ্জ করে ফেলবে সবাই, এইটা সম্ভব না। মানে আলাদিনের চেরাগ কারো হাতে নাই আসলে। সুতরাং যেই পরিস্থিতিতে যে বাস্তবতাটা আমাদের আছে সেটার মধ্যে আমাদের কাজ করতে হবে এবং সেটা আমাদের মানতে হবে। অন্তর্বর্তী সরকার অন্তপক্ষে গেল 15.5 বছরে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের, বিশেষ করে বিচার বিভাগ, সেটি আপনি কি বলে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এই যে নির্বাচন কমিশন, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে, পুলিশ বাহিনী, আপনি যেটা একেবারে ধ্বংস হয়ে গেছে সেটাকে সেটা করতে হবে, সেটাকে। এবং 15 বছরে যে গুম খুনের কথা, এক্স্যাক্টলি সেটির কমিশন করেছেন, তার তদন্ত হচ্ছে এবং এগুলি সাইমালটেনিয়াসলি হতে হবে। মানে আপনি ধরেন একটাকে শেষ করে পুরোপুরি শতভাগ তারপর আরেকটা আবার শুরু করলেন, এইরকম কোনো অ্যাপ্রোচ তো না এখানে। এটা সাইমালটেনিয়াসলি সবকিছু একসাথে করতে হবে, তাহলে পরে এটা করা সম্ভব। আদারওয়াইজ আপনি একটা শেষ করে একটা শুরু করেন, এরকম না। একটা বিচার শেষ করে তারপরে ইলেকশন দিতে হবে, এরকম কোনো বিষয় নাই। এটা সাইমালটেনিয়াসলি করতে হবে। তবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা বলছেন এই কথা যে নির্বাচনের, তারা কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় দীর্ঘ সময় থাকার জন্য আসেননি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বয়স 80 বছরের উপরে, 84 বছর বয়স, তিনি কখনো রাজনৈতিক দল করে কিংস পার্টি করা এই ধরনের কোনো প্রত্যাশা এই সরকার, অন্তর্বর্তী সরকারের নেই। সেটি তারা বলেছেন। আমরা আলোচনায় ফিরবো যে নির্বাচনের ঘোষণা দিন তারিখের কথা না বললেও বছর মাসের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সেই আলোচনা আমরা ফিরবো বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এবং একই সাথে তিনি রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত, কেন্দ্রীয় কমিটিতে আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AKM মাজহারুল ইসলাম, যিনি জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম এক শিক্ষক হিসেবে তার ছাত্রদের জন্য ছাত্র হত্যা বন্ধের দাবিতে তিনি সিলেটে এবং ঢাকায় তিনি সরব ছিলেন। এই আন্দোলনের একজন অন্যতম, যেটি 5 আগস্ট, যার সফল পরিণতি হয়, এবং তাদের সেই আন্দোলনের ফলে অন্তর্বর্তী সরকার অর্থাৎ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অনিবার্য কারণে তাকে দায়িত্ব নিতে হয়েছে। সেই সরকারের আজ প্রায় 4.5 মাস হতে চলল। এই 4.5 মাস সময়ের মধ্যে বড় সময় না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ সময় পার করেছে অন্তর্বর্তী সরকার, এবং নির্বাচনের একটি সময়সীমাও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা, যেটি বিরতির আগে, বা আসার সুযোগ আছে কিনা, সেটি বিরতির আগে আমরা আলোচনা করছিলাম। বিরতির পর আমরা আলোচনায় ফিরছি। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছে শুরুতে জানতে চাই যে আওয়ামী লীগের এই পরিণতি কেন হলো? একজন রাজনীতিবিদ হিসেবে, দীর্ঘ মুক্তিযোদ্ধা, এই দেশ স্বাধীন করেছেন আপনারা, আওয়ামী লীগের এই পরিণতির মানে মূল কারণ যদি আপনি খুব সংক্ষেপে বলতে পারেন। আপনাকে ধন্যবাদ এই কারণে যে আপনি এমন একটা প্রসঙ্গ আমার সামনে উপস্থাপন করলেন। আমি এখন থেকে প্রায় 10 বছরের বেশি সময় আগে, আমি যখন জনাব আরিফুল হক যখন সিলেটের মেয়র দাঁড়ালেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আমাকে তার প্রধান নির্বাচনী এজেন্ট করে সিলেটে পাঠালো, তখন আমি কিছু কথা বলেছিলাম। সেই কথাগুলো আবার আমি একটা টেলিভিশনে, আমার ওই ভাইটিও মারা গেছে, সাংবাদিক পীর হাবিবুর রহমান, যাকে অত্যন্ত স্নেহ করতাম আমি, তার মাধ্যমে কিছু কথা আমি আওয়ামী লীগ সম্পর্কে বলেছিলাম। সেই কথাটার উদ্ধৃতি দিয়ে আমি আপনার কথার উত্তর দিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এই দলটি যারা সৃষ্টি করেছে,
এই দলটি করে মরতে পারে নাই, এই কথা আমি বলেছিলাম। এবং এই 10 বছরের মধ্যে আমার এই বক্তব্যের উত্তর দেওয়া প্রকাশ্যে অথবা গোপনে অথবা লেখায় অথবা ইউটিউবে কেউ সেই উত্তরটি দিতে পারে নাই, কারণ সবাই মনে করেছে যে ফজলুর রহমান যে কথাটি আওয়ামী লীগ সম্পর্কে বলেছে, যে বিশ্লেষণ করেছে, সেটা বিশ্লেষণটা সঠিক। সেই বিশ্লেষণটা আমাকে শুনতে চাই যে কেন আওয়ামী লীগ অভিশপ্ত রাজনৈতিক দল, কেন আপনি নিজেও তো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা করেছিল, তারা কেউ আওয়ামী লীগ করে মরতে পারে নাই। আমি আপনাকে যদি একে একে বলি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, জনাব শামসুল হক থেকে ধরে, আমেনা বেগম থেকে ধরে, তাজউদ্দিন আহমদ, ডক্টর কামাল হোসেন, উসমানী, কাদের সিদ্দিকী, ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর, এই লেভেলটা যদি আপনি দেখেন, ছাত্রলীগের সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি, দুই একজনের নাম সহজে শাহ মোয়াজ্জেম হোসেন ৬২-র প্রেসিডেন্ট, সেক্রেটারি ফজলুল হক মনি, ৬৩-র প্রেসিডেন্ট উবায়দুর রহমান, সেক্রেটারি জনাব সিরাজুল আলম খান, ৬৪-৬৫-র প্রেসিডেন্ট জনাব মাজারুল হক বাকি, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, ৬৬-৬৭-র প্রেসিডেন্ট জনাব ফেরদৌস কোরাইশি, সেক্রেটারি আবার আব্দুর রাজ্জাক, ৬৮-৬৯-র প্রেসিডেন্ট আব্দুর রউফ, সেক্রেটারি খালেদ মোহাম্মদ আলী, ৬৯-৭০-র প্রেসিডেন্ট জনাব তুফাইল আহমদ, সেক্রেটারি আসম আব্দুর রব, ৭০-৭১-র প্রেসিডেন্ট নূরে আলম সিদ্দিকী, সেক্রেটারি শাহজাহান সিরাজ। এর মধ্যে শুধু ফজলুল হক মনি ছাড়া, আর তুফাইল আহমদ সাহেবকে আমি রবীন্দ্রনাথের একটা গানের লাইন দিয়ে বলেছিলাম, কোনো মতে আসেন পরানো দূরে, এখন তাও নাই। এখন মৃত্যুর সময় অনেক মানুষের উপহাস নিয়ে ওনাকে মৃত্যুবরণ করতে হবে। যেমন শেখ হাসিনা কর্তৃক উনি বাতিল ঘোষণা হয়েছিলেন, মানুষ এখন তাকে উপহাস করবে। কেন আওয়ামী লীগ করতে পারেনি? তারা সমস্যা কি ছিল? আওয়ামী লীগ তারা করতে পারেনি এই কারণে, আওয়ামী লীগ যে চেতনার স্তরে যে কথাগুলো বলতো, যেদিন থেকে সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগের চেতনার স্তরে, আদর্শের লিখার স্তরে ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো, ডুবিছে মানব, সন্তান আমার মার, মানবতার জন্য, সাম্যের জন্য। ওই যে আওয়ামী লীগের যে স্বাধীনতার যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, রেড বাই মিস্টার ইউসুফ আলী, তখন চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী, আওয়ামী লীগ এই কথাগুলো বলল। যাদের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব পড়েছিল, তারা সেই কথাগুলো বাস্তবায়ন করতে পারে নাই। এবং আওয়ামী লীগ সবসময় ক্ষমতার বাইরে যখন ছিল তখন মানুষের দল ছিল, ক্ষমতার ভিতরে যখন গেছে তখন আওয়ামী লীগ অমানুষদের একটা দলে, হাইব্রিডদের দলে সবসময় পরিণত হয়েছে। ৫৪ থেকে ধরে ২৪ ক্ষমতায় গেছে, আওয়ামী লীগ হাইব্রিডদের একটা দলে পরিণত হয়েছে। আসল কর্মীরা সব পিছনে চলে গেছে, চোখের পানি ফেলছেন। আর নতুন রায় এই আওয়ামী লীগটাকে দখল করে সমস্ত রাষ্ট্র ক্ষমতা এবং সমস্ত অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষমতাকে দখল করে মানুষের কাছে আওয়ামী লীগকে ঘৃণিত করে তুলেছে। এটাই আওয়ামী লীগের ইতিহাস। না, ১৫.৫ বছরের যদি আপনি ১৫.৫ বছরে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট পার্টি, শেখ হাসিনার রূপটা ছিল ফ্যাসিস্টের রূপ। আওয়ামী লীগের নেতা আমি কেউ ছিল না এখানে, এনে ছিল সালমান রহমান, ফারুক খান। এরা কি আওয়ামী লীগের নেতা নাকি? এই রাজাকারের বাচ্চাগুলা কি আওয়ামী লীগের নেতা ছিল? আমি আরো বলতে পারি, বেশিরভাগ রাজাকারের বাচ্চা, উবায়দুল কাদের রাইল আওয়ামী লীগের নেতা। কে আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো রাজাকারের ছেলে, বাচ্চারা তো আওয়ামী লীগের এত বড় নেতা হইতে পারে না। আমি রাজাকার কে আমি যত ঘৃণাই করি, রাজাকারের ছেলে পলিটিক্স করতে পারবে না আমি এটা মনে করি না। কিন্তু রাজাকারের ছেলেরা পলিটিক্স করলেও তাদের মনে একটা কথা থেকে যায়। সেই কথাটা হলো যে তারা কোনো কিছুকে সহজভাবে গ্রহণ করতে পারে নাই, যেটা আধুনিক, যেটা আলোকিত, সেটাকে তারা অন্ধকারের জীব হিসাবে থাকতে চায়। আমি এখনের অবস্থায় সেই কথাটা বলতে হবে, এখন বলবো না, আপনি জিজ্ঞাসা করলে বলবো। আওয়ামী লীগ তার ১৫ বছরের ক্ষমতায় শেখ হাসিনা যা করছে, অনেকে বলে শেখ হাসিনা নাকি আসবে বৈজয়ন্তীমালা ট্যাঙ্কের উপরে উঠে, মোদি নাকি তাকে লয়ে আইব একসাথে করে। আচ্ছা আসুক দেখি, আমরা বর্ডার ছাড়ে দিব, আসুক তো ডাকাতে। শেখ হাসিনা নাকি পলিটিক্সে আসবে, সব পুলিশ দিয়ে ঘেরাও করে দিয়ে দেখ না এই সরকার রেসকোর্স ময়দান, যে শেখ হাসিনাকে গার্ড দেও, দেখি তো একটা মিটিং করতে পারে কিনা আগামী ২ বছরের মধ্যে শেখ হাসিনা। তারা কিচ্ছু করুম না। শুধু পাবলিকের যে ঘৃণাবোধ, সেই ঘৃণাবোধের যে একটা কালো অধ্যায় বা কালো ছায়া, কালো পর্দা, এটা তাকে ঢাইকে দিবে।
আগামী 10 বছর আওয়ামী লীগের লিখতে খুব কঠিন হবে। আওয়ামী লীগ তো লিখবে আরো অনেক পরে। আওয়ামী লীগের আগামী 10 বছর, যেমন মুসলিম লীগ এক সময় উনার থানা কাপাসিয়ার মুসলিম লীগের মন্ত্রী ছিল জনাব ফকির আব্দুল মান্নান। তার সম্পর্কে একটা কথা ছিল, বা সিলেটের আব্দুল সামাদ আজাদ সাহেব তখন 54-এ কইছিল, ফকিরও দেশের মন্ত্রী হইল বাবা দেশে, বা হ্যাঁ দুর্ভিক্ষ লাগলো। ফকিরা ভালো মানুষ, আব্দুল মান্নান মুসলিম লীগ করতো, মুনায়েম কা মুসলিম লীগ করতো, বড় বড় মানুষেরা সবুর খান মুসলিম লীগ করতো, ফকা চৌধুরীরা মুসলিম লীগ করতো। এখন আব্বাজান ডাকলে মুসলিম লীগ কোন সিটে 10,000 ভোট পাবে কিনা বলেন তো দেখি। এটা অটোমেটিক মারা গেছে, দে হ্যাভ ডাইড অটোমেটিক্যালি। আওয়ামী লীগ কিন্তু অটোমেটিক্যালি মৃত্যুর দরজায় চলে গেছে, তাকে ইচ্ছা করলে আর আনা যাবে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগের যে ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মানবতা, বিশ্ব রাজনীতি, এইটার যে আওয়ামী লীগের যে প্রকৃষ্ট যে ওটা দেখাইছে, আদর্শের যে স্বপ্নরূপটা দেখাইছে, এইটা নিয়ে এদেশে দল থাকবে। এটা কেউ ইচ্ছা করলে এই দেশ থেকে অসাম্প্রদায়িক দল দূর করতে পারবে না। ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তা যে যত কথাই বলুক, এই স্লোগান থাকবে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা আর মেঘনা যমুনা, এই স্লোগান থাকবে। এইটা এরা থাকবে না, কিন্তু মানুষের মনে এই স্লোগানটা থেকে যাবে। আসবো আপনার কাছে আলোচনা। মুক্তিযুদ্ধ যতদিন থাকবে, আমি কথাটা খুব বলে দিই, মুক্তিযুদ্ধ যতদিন কথাটা থাকবে, যত ধ্বংস করতে চাক হাসিনারা আসবে না, কিন্তু সেই পথে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক লোকজন আসবে। অবশ্যই 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, যে চেতনা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন, সেই আকাঙ্ক্ষা পূরণে আপনারা 15 বছরের আন্দোলন করেছেন, গুম খুনের শিকার হয়েছে আপনার অনেক রাজনৈতিক সহকর্মীরা, আপনার কর্মীরা, এবং আপনি নিজেও অনেকগুলো মামলার আসামি হয়েছেন। একই রকমভাবে সেই আপনাদের সেই দাবি চূড়ান্ত রূপ আমাদের সাথে আছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AK মাজারুল ইসলাম। আপনারা তো সেই 1971-এর যে বৈষম্য, পুরো পাকিস্তানের সাথে যে বৈষম্য, সেই বৈষম্য 71-এর মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় 24-এর আবার সেই 15 বছরের বৈষম্য এবং কাঠামোগত যে ভেঙে পড়া, সেটির জন্য যা করেছিলেন, সেটিরও তো 4.5 মাস হতে চলল। সেটি কত দূর আপনাদের কাছে দৃশ্যমান হয় কোনো কিছু যে চলছে, হচ্ছে কিছু? দেখেন, এইটা হয় একটা বিপ্লবের, যেমন আমাদের সলিমুল্লাহ খান একটা বই লিখেছিলেন বেহাত বিপ্লব, আমাদের 71-এর বিপ্লবের পরে। এখন আবার আলোচনা হচ্ছে যে আরেকটা বেহাত বিপ্লব 2 লেখা হবে কিনা, সেগুলি নিয়ে কথাবার্তা হয়। কিন্তু জিনিসটা হচ্ছে যে ধরেন এছাড়া কি বিকল্প ছিল আপনার, এবং আপনার মানে আপনি কি মনে করেন এখন যে যত কথাই বলুক, আপনার কি 1 আগস্টেও কেউ কিন্তু বলতে পারে নাই যে এই হাসিনা পালিয়ে যাবে, এটা কেউ বলতে পারে নাই, তাই না? সবাই এটাই বলেছে যে জনগণ যদি জাগে এবং যদি সেইরকম একটা কিছু হয় তবেই কেবল সম্ভব। তো সেই রকম তো হয়েছে, এবং এটা ছাত্ররা ভ্যানগার্ড হিসেবে কাজ করছে, কিন্তু জনগণরা তো আসছে সবাই। আপনি যা দেখেছেন 3 তারিখে যে শহীদ মিনারে যেটা হয়েছিল, যে সেখানে আপনি ধরেন এমন কোনো শ্রেণী পেশার লোক নাই যেখানে যায় নাই আপনার। আপনি শ্রমিক, রিক্সা যারা চালান, অন্যান্য সমস্ত পেশাজীবীর লোকজন প্রত্যেকে ওখানে হাজির হয়েছিলেন। এইটা তো একটা গণজাগরণ হয়েছিল, এবং সেই জন্য যেটা হওয়ার সেটাই হয়েছে, তাকে চলে যেতে হয়েছে। কিন্তু এখন আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এবং 4.5 মাসে মানে বিগিনিংটা তো খুব হাম্বল বিগিনিং হয়েছে, এবং আপনার দেখেন সবগুলি কমিশন হয়েছে, 6টা কমিশন হয়েছে, আবার শিক্ষা কমিশন হচ্ছে, এখন 7 নম্বর কমিশন। এখন তারা তো কাজ করছে, এবং 2-3টা কমিশন, এবং যেটা একটা শ্বেতপত্রের একটা রিপোর্ট যেটা উপরে নেতৃত্বে হয়েছে, সেটাও দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে, একটা রিপোর্ট দিয়েছে। তারপরে যে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাজ করছে, তারা কাজ করছে, অনেকেই 48 জনের বিরুদ্ধে ইত্যাদি করেছে ইত্যাদি। তো এই সমস্ত চলছে। আমার কথা হচ্ছে যে ধরেন কি, মানে আমাদের তো প্রত্যাশার পারতটা এত উপরে আমাদের ছিল এই সঙ্গত কারণে, এবং ধরেন সমস্ত সার্ভিসগুলিতে তাদের যে বঞ্চনার যে একটা বিরাট ন্যারেটিভ আর কি, এবং সেটা নিয়ে তো সবাই হাজির হয়েছে, এবং সেটা খুব স্বাভাবিক। এখন আপনি ধরেন একটা 4 মাস তো যথেষ্ট নয় সমস্ত কিছুকে সলভ করার জন্য, কিন্তু আমি যতটুকু দেখতে পাই যে
তারা তাদের আন্তরিকতার আমি খুব একটা অভাব দেখি না। এবং এইখানে আমাদের যেটা হয় যে বাংলাদেশে আমাদের যে নাগরিকদের যে মনস্তত্ত্ব সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা এই যে ধরেন মানে কোনো একটা কিছু হলেই যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, সেটা তো এই যে 15 বছর ধরে কত ফ্রাস্ট্রেশন জমা হয়েছে, এখন আমরা বলতে পারছি বলে কত কথাই বলছি। এখন এদেরকে আমি মনে করি যে আরো কিছুদিন কাজ করতে দেওয়াটা আমাদের দেখা উচিত। যে সময় দিতে হলে সময় দিলে সংস্কার এবং নির্বাচন সবই সুষ্ঠু সম্ভব। কিন্তু এইটা ধরেন আপনি এখন একটা সময় মনে করা হতো যে আপনার কতদিন সময় লাগবে, এখন তো দুনিয়া কিন্তু অনেক এগিয়েছে। আপনি ধরেন এখন যে এই যে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি এই যে বিচারের ব্যাপারটাই ধরেন, প্রত্যেকের হাতেই মোবাইল ক্যামেরা আছে, প্রত্যেকের হাতেই সেই ভিডিও ফুটেজ আছে ইত্যাদি দিয়ে। আগে কিন্তু আপনার 10 বছর আগে কিন্তু বা 15 বছর আগে এটা করতে পারতেন না, কিন্তু এখন কিন্তু আপনি অনেক প্রমাণ এখন তরতাজা প্রমাণ তরতাজা আছে। এবং সময় সুতরাং সময়কে আপনার এটা মেকআপ করা সম্ভব। আপনি যেই কাজ আপনি 10 বছরে করার কথা সেই কাজ আপনি কিন্তু 1 বছরে করতে পারেন এখন, মানে সেই ক্যাপাসিটি, এবং অনেক যোগ্য লোকরাও আছেন এখানে। সুতরাং আমি মনে করি যে এইটা আমাদের নিরাশ হওয়ার কিছু নাই। আমি মনে করি যে আশাটা জাগিয়ে রাখতে হবে। আমি সবসময় আমি আরো কয়েকটা টেলিভিশনে আমি এই কথাটাই বলছি যে আমাদের সবচেয়ে আশার জায়গাটা এইটা যদি আমরা আপনার ধরেন না জাগিয়ে রাখতে পারি, সেটা সবচেয়ে বড় ব্যর্থতা হবে। কাজকর্ম যাই হচ্ছে না হচ্ছে। যেহেতু অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে একটি দল এবং তাদের কিছু সহযোগী, ফ্যাসিস্টদের সহযোগী ছাড়া, ফজলুর রহমান সাহেব উনি বিশেষ করে রাজপথে বলেছিলেন যে শেখ হাসিনাকে তখনই পদত্যাগ, শুনলে হয়তো বা তারপর নীতি এরকম হতো না, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না। সেটা তো ধরেন মানে আমরা সেই আলোচনায় ফিরবো। তবে এখন আমরা খানিকটা সময়ের জন্য দর্শক আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। এই পর্যায়ে আলোচনায় যুক্ত হচ্ছেন ছাত্রলীগেরই সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সভাপতি, এবং শেখ হাসিনা দেশে আসার পর তিনি নেতৃত্বে ছিলেন, আওয়ামী লীগ করেছেন, কিন্তু সেই আওয়ামী লীগ কেন করতে পারলেন না, এখন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। সেই বিষয়ে আপনার একটু অভিজ্ঞতা শুনতে চাই, এবং আপনার মতো আর কারা করতে পারেননি আওয়ামী লীগ? আমি তো বলেছি, একটু আগেই বললাম তো কারা কারা করতে পারেন, কেন পারেননি। আমি সেটাও বলেছি যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে মানুষকে যেভাবে উজ্জীবিত করতে পারে মানুষের না, আপনারা তো আওয়ামী লীগেরই সন্তান, মানে আওয়ামী লীগ তো আপনাদেরকে তৈরি করেছিল, তাহলে আওয়ামী লীগ কেন করতে পারলেন? পারি না এই কারণে, আওয়ামী লীগের পরবর্তী সময়ে আমি আপনাকে বলি ৭৫-এর 15 আগস্টের পরে এই সংগঠনের ছাত্রলীগ গড়ে তুলছি। আমি বললে ভুল হবে, আমি সহ আমরা, এখানে আমিটা বাদ যাবে না, আমি সহ আমরা। আমি সব জেলায় জেলায় 10টা ছেলের নাম বলতে পারবো এখনো, সময়ের সংক্ষিপ্ত শুনতে পাচ্ছেন, বলতে পারবো এখনো, যাদের বয়স হয়ে গেছে 70 বছর, তারা সবাইকে আমি উজ্জীবিত করছি। ওই যে মিসবার ওই দিন রক কাটতে দিছে সিলেটে ওনার, ওই ছেলেটাকেও আমি ছাত্রলীগে আনছি। সুলতান মোহাম্মদ মনসুর, ফয়জুর রহমান লস্কর থেকে ধরে যত আছে, আনোয়ার টানোয়ার যত বলবেন সিলেটে আপনি। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা তারা কেন ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ করতে পারলো না? আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগের যে বিশেষ করে গত আওয়ামী লীগ ৭৫-এর 6 বছরের মাথায় যিনি নেতৃত্বে আসলেন ৭৫-এর পরে, উনি তো মানে শেখ হাসিনা। আমি ছাত্রলীগ গড়ে তুললাম আমরা। আওয়ামী লীগের মা হলো স্বাধীনতা ৭৫-এর পরে, তার নাম জহুরা তাজউদ্দিন। জহুরা তাজউদ্দিন না নেতৃত্ব নিলে আওয়ামী লীগ এত দ্রুত গড়ে উঠত না। এই আমাদের জহুরা তাজউদ্দিনকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট থেকে বাদ দেওয়া হইলো কেন? মালিক উকিলকে প্রেসিডেন্ট করা হইল, যিনি বঙ্গবন্ধু সম্পর্কে ৭৫-এর 15 আগস্টের পরে স্পিকার হিসাবে বাজে কথা বলছিলেন। আমাকে বাদ দেওয়া হইল যে সারা বাংলাদেশে 100% ছাত্ররা যাকে চাইতো আমাকে বাদ দেওয়া হলো। কেউ চিনে না, একজন মানুষও চিনে না উবায়দুল কাদেরকে ছাত্রলীগের প্রেসিডেন্ট করে। ওই যে কাদের কয় প্রেসিডেন্ট ছাত্রলীগের। আমার কথাগুলো খুব বুঝবার চাই। অথচ ছাত্রলীগের শেষ পর্যন্ত আমি করে গেছি, এটা আমরা করে গেছি। আমি যে কারণে শেখ হাসিনা আসলেন, ৭৫-এ আসলেন না, ৭৬-এ আসলেন না, ৭৭-এ আসলেন না। বেনজির ভুট্টো কিন্তু তার বাপের মৃত্যুর 3 মাসের মধ্যে আসছিলেন হত্যার। ৭৮-এ, ৭৯-তে, ৮০-তে, ৮১-তে আসলেন 17ই মে। আইসেই বললেন বারাবাতে বিসমিল্লাহ, উনি বৈশা গেলেন। তো রাজনীতি জানেন না, বুঝেন না। বাঙালি জাতির প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য ছিল তার বাবার হত্যাকাণ্ডের পরে, সে দায়িত্ব পালন করা দূরের কথা। আমি আজকে কিছু বলতে চাই না। কেন বলতে চাই না?
আমি তখন বলতাম শেখ হাসিনা, আন্দোলনের সময়টাতে বলতাম নিজে ডুববেন, এটা আমি কষ্ট পাই না, কারণ আপনার স্বামী বলছে আপনি 3 বারে 3rd ডিভিশন পাইছেন, ওয়াজেদ ভাই বলছে আপনার মতো হাসিনা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আছে, আপনি ডুববেন কিন্তু আপনার মহান পিতাকে নিয়ে আপনি ডুববেন। আর ভালোই মন্দে মিলিত একটি রাজনৈতিক দল যার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত সেইটাকে ডুবাইবেন। আপনারা মিলায় দেখেন ডুবছে কিনা। হাসিনার চরিত্রটা হইল মাছের মায়ের মতো। ওই আমাদের দেশে জ্যৈষ্ঠী মাসে মাছ উজায় গিয়ে একটা জায়গাতে ডিম পারে, সেই ডিম পারে এই বাচ্চাগুলারে যে ফুটায় চলে যায় আর কোনোদিন বাচ্চাগুলারে দেখে না। এটা হলো হাসিনার চরিত্র, মাছের মায়ের চরিত্র। যে কারণে আওয়ামী লীগ আজকের যে ধ্বংসটা আওয়ামী লীগ হয়েছে, যে আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, যতই বাকবাকুম করুক। এই যে বলছিল 16 ডিসেম্বর নাকি 1 কোটি লোক নামবো বাংলাদেশে, আমি বলছি একটা লোকও নামবে না, 2-1টা পাগল পুগল নামবে আর মার খাইবে। হাসিনার কথা শুনে হাসিনা এদের প্রতি কোনো দরদ নাই। এটা রাখাল বালকের মতো, যে রাখাল বালক প্রত্যেক দিন বলতো বাঘ আসছে এবং মানুষ গিয়ে এখানে প্রতারিত হইতো। শেখ হাসিনা আরো মানুষকে এখন প্রতারিত, তার কর্মীদেরকে প্রতারিত করতেছে, তারা মাঠে নামবে না। কাজে আওয়ামী লীগ আপাতত আর ফেরত আসছে না, আমি কথাটা বল। এবং এজ আওয়ামী লীগ এই দেশে আর কোনো রাজনৈতিক দলকে মানুষ গ্রহণ করবে কিনা সেটা আমাদেরকে 100 বার ভাবতে হবে। আমি এখন বর্তমানটা বলি আপনাকে, আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা বলেন, শেষ করেন। আমি বর্তমানটা আপনাকে বলি। বর্তমানটা হইলো এখন যে সরকার আসছে, এখন সরকারকে কিন্তু বুঝতে পারতেছি না, ইউনূস সাহেবকে আমি বুঝি না তা না, অনেকটা বুঝি, উনি মহান ব্যক্তি বুঝি, কিন্তু উনাকে ঘেরাও করে যারা আছে, আমি এক সময় আসিফ নজরুলকে কিছু বুঝতে চাইতাম, কারণ 92 সনে আসিফ নজরুল ঘাতক দালাল নির্মূল কমিটির হিসাবে সদস্য হিসাবে উনি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়েছিলেন। তখন থেকে আমি গাজীউল হক সাহেবের বাসা থেকে ধরে, তখন ভাষা সৈনিক গাজীউল হক সাহেবের বাসাকে কেন্দ্র করিয়া এই রাজনীতিটা চলতো, ঘাতক দালাল নির্মূল কমিটি, এবং বিচারটা হয়েছিল গাজীউল হকের নেতৃত্বে, যেখানে গাজীউল হকের জুনিয়র ছিল আমার স্ত্রী, এখন যার সঙ্গে কথা বললেন উম্মে কুলসুম রেখা, সেও কিন্তু 24 জনের একজন। আমি এই কারণে বলছি যে এই দেশ, এটা একটা বড় আলোচনা, যে সময় লাগবে, আমি কাউকে চিনতে পারতেছি না। এখন দেখেন দেখলাম, এই কথাটা বলে আমি শেষ করব। আজকে দেখলাম একটা ছেলে গেছে তার বাড়িতে, সে নাকি সমন্বয়ক। আমি কিশোরগঞ্জে গেছি, ওই দিন দেখলাম 5-7টা ছেলে হাঁটতেছে। বাবা তোমরা কারা? খুব স্মার্ট ছেলে ফেলে, আমরা সমন্বয়ক। আমি শুনলাম প্রথম কথাটা আমার কানে গেল, সমরনায়ক। তাই নাকি বাবা? সমন্বয়ক না সমন্বয়ক? আমি কোনটাতে পরে? ফার্স্ট ইয়ারে। কেন আসছিল? কলেজে ফার্স্ট ইয়ারে পরে আসছিলাম ডিসি সাহেবের সাথে মিটিং করার জন্য। এখন কিন্তু এম ইন লাইফে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় আর কেউ লিখবে না যে আমি ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু, দেশ সেবা করবো, সবাই লিখবে আমি সমন্বয়ক। সমন্বয়ক হয়েছিলেন মূলত 5 আগস্ট পর্যন্ত, সমন্বয়ক অনেক ছিলেন। 5 আগস্টের পরে কিন্তু সমন্বয়ক হিসেবে ওনারা, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা প্রকৃত সমন্বয়ক ছিলেন, তারা এইসব অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে, অনেকে দাবি করেছে, সেই জন্য এটা তারা বন্ধ করে দিয়েছে। জানেন না, আমি আপনাকে বলি, আপনি জানেন না। আমি জানি এখন প্রত্যেকটা থানায় কমপক্ষে 2 জন করে সমন্বয়ক যায়, যাদেরকে মা জানে না যে আমার এই ছেলেটা কোন দিন। এই আলোচনা একটা বড় আলোচনা, অনেক বড় আলোচনা। এই কারণে বলছি, ইলেকশন যে বলতেছেন, রাজনীতি যে বলতেছেন, আসবো এবং সেই সমন্বয়করা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারা নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক দল। কেন বলি বাচ্চাগুলো খুব কঠিন কঠিন কথা বলে? না 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 না, আমরা সেই আলোচনায় আসবো, কিন্তু আলোচনাটা আমরা শেষ করতে হবে, কারণ আমাদের সময়ের একটা বিষয় আছে। আমরা স্যারের কাছে আসতে চাই। স্যার, মূলত আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে রাজনীতি পর্যবেক্ষণ করেন, রাজনীতির সাথে জড়িত না। আপনারা চান যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, গণতন্ত্র, মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেটি হওয়ার লক্ষণ আমরা দেখছি, অর্থাৎ সংস্কার কমিশনগুলো করছে সরকার, এবং সেদিকে সরকার যাচ্ছে। যে আলোচনা অ্যাডভোকেট ফজলুর রহমান করছিলেন যে আওয়ামী লীগ ফিরে আসা, আমি সেই আলোচনায় আপনার কাছে আসতে চাই না, যেহেতু আপনি রাজনীতিবিদ নন। আমি বলতে চাই আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে বিষয়ে যে ধরনের বক্তব্য, যে ধরনের তাদের দেশের গণমাধ্যমগুলো যেভাবে সংবাদ প্রচার করছে, আপনি যদি খুব সংক্ষেপে বলেন এসবের উদ্দেশ্য আপনি কি দেখেন? থ্যাংক ইউ। এইটা আমি থ্যাংক ইউ যে এটা প্রশ্ন করেছেন আপনি।
এই আমরা দেখছি গত ধরেন মাসখানেক ধরে, দিস ইজ রিডিকুলাস বলবো এক শব্দ যদি আপনি আমাকে বলতে বলেন, কারণ এই সত্যের সাথে এটার কোনো মানে লেশমাত্র নাই যে যেগুলি ওরা করছে আর কি। এবং আমি কয়েকটা ওদের চ্যানেল, এই সমস্ত রিপাবলিক টিভি কি সমস্ত এদের আছে, এবং এরা যেইভাবে একটা বিশেষ করে কলকাতায়, এবং ওদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, উত্তেজিত হয়ে কি সমস্তভাবে ওরা বলছে যে আমরা নাকি এখানে সাম্প্রদায়িক একটা মানে কাজকর্ম করছে যেটা ভারতকে উত্তপ্ত করছে ইত্যাদি ইত্যাদি, উইজ অ্যাবসলিউটলি ননসেন্স। এইখানে এমন কিছুই হয় নাই এই সাম্প্রদায়িকতার যেই সমস্ত, বরং তারা তো আপনি দেখেন এই যে মোদির যে গভর্নমেন্ট, এইখানে যে আরএসএস আর কি, এরা তো উগ্র একটা হিন্দুত্ববাদী সংগঠন, এবং তারা এক্সট্রিম রাইটিস্ট গ্রুপ আর কি। এই 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 আপনার মোদি সরকার উদারপন্থী, সেই কারণে বাংলাদেশে তো সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা আমাদের ঐতিহাসিকভাবে আমরা একটা সম্প্রীতির মধ্যে ছিলাম এবং আছি। এবং আমরা এখানে আপনার কোনোদিন আপনি এক নোয়াখালীতে একটা ঘটনা ঘটেছিল, তাই রায়টও হয় না এই অঞ্চলে, এই আমাদের এই দিকে। কারণ হচ্ছে যে এইখানে আপনারা আমাদের সকলের শৈশব, উনি এত কত সিনিয়র আছেন, ওনারা আরো ভালো বলতে পারবেন যে আমাদের শৈশব কৈশোর কেটেছে একেবারে হিন্দু মুসলিম ভাই এইভাবেই কেটেছে। কিন্তু এখানে কোনো ধরনের এই মানে আমরা এই যে সমস্ত বলছে ধর্মকে নিয়ে এটা তো একটা কার্ড, আপনি জানেন যে এটা একটা কার্ড, এবং ইসকনকে দিয়ে চেষ্টা করেছে ইত্যাদি দিয়ে করে ওরা নিজেরা, আমি মনে করি পুরা জিনিস সফল হবে। আমি অ্যাবসলিউটলি বিশ্বাস করি যে এটা সফল হবে, কারণ বাংলাদেশের মানুষ এরকম নয়। মানে মানুষের মধ্যে যদি আপনার বিরাটভাবে একটা সাম্প্রদায়িকতা থাকতো, তাহলে ওটা আপনি উস্কি দিয়ে করতেন। মানুষ তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট মানে আপনার প্রত্যেকের ধর্মের প্রতি সহনশীল। আসলেও বাংলাদেশকে পৃথিবীর অনেক দেশই কিন্তু এভাবে জানে যে একটা উদারপন্থী মানুষ এবং কোন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। এক্স্যাক্টলি। এবং সেই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের যুগ যুগ ধরে থাকবে, আজীবন থাকবে, অ্যাবসলিউটলি, যতদিন বাংলাদেশ থাকবে, অ্যাবসলিউটলি সেই প্রত্যাশায়। এবং একই রকম ভাবে গণতন্ত্র, নির্বাচন, সংস্কার, ছাত্র জনতার আত্মত্যাগ, এই বিজয়ের মাসে আপনারা আপনাদের সহকর্মীদের হারিয়েছেন, যোদ্ধাদের হারিয়েছেন, শহীদ হয়েছেন। এই বিজয়ের মাসে আপনি অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে ৭১ টেলিভিশন স্টুডিওতে আপনি সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। একই রকমভাবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর AKM মাজহারুল ইসলাম স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আরও বিষয় নিয়ে আমরা আগামী যে কোনো দিন আবার ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আমরা যুক্ত হব। দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।